এই অংশে পদার্থের গতি নিয়ে গতির বর্ণনা করা হয় এবং গতি নিয়ে আলোচনা করা হয়, তাকে আমরা বলি স্থিতিবিজ্ঞান। এখানে গতি দেখো তিন ধরনের হতে পারে: একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি এবং ত্রিমাত্রিক গতি। তিন ধরনের গতি কিন্তু হতে পারে। তাহলে গতি বলতে আমরা কি কি বুঝবো? যে যদি কোনো বস্তু সময়ের সঙ্গে যদি একই স্থানে থাকে, সময়ের পরিবর্তনে যদি তার কোনো অবস্থার পরিবর্তন না হয়, তাহলে সেই বস্তু সেই গতিটাকে আমরা বলবো একমাত্রিক গতি। বস্তু যদি সময়ের সঙ্গে যদি একই স্থানে স্থির থাকে তাহলে সেটা স্থিতিশীল আছে বলবো, আর সময়ের সাপেক্ষে যদি পরিবর্তন হয় তাহলে গতিশীল আছে আমরা ধরে নিই। ধরো কোন একটা বাড়ি আজকে যে জায়গায় দেখছো কালো দূরি সেই জায়গাতেই দেখবে, তাহলে বাড়িটাকে আমরা স্থির আছে বলে ধরে নিই। একরকম ভাবে একটা বাস যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে আমরা বলি যে বাসটা গতিশীল। তাহলে স্থিতি গতি কনসেপ্ট এখানে আছে। এখন অ্যাকচুয়ালি বস্তু স্থিতি বা গতি যদি আমাকে বর্ণনা করতে হয় তাহলে সবসময় দেখবে কারো না কারো সাপেক্ষে করতে হয়। যেমন ধরো বাড়িটা স্থির আছে আমরা কখন বলি? আমরা ধরে নিই যে পৃথিবী স্থির আছে, তাহলে পৃথিবী যদি স্থির থাকে তাহলে পৃথিবীর সাপেক্ষে বাড়িটা স্থির আছে। কিন্তু পৃথিবী যেহেতু নিজেই গতিশীল সেহেতু বাড়িটা গতিশীল হওয়া উচিত। তাই এই স্থিতি বা গতি যখন আমরা বর্ণনা করি তখন কোনো কিছু সাপেক্ষে বর্ণনা করি, তাই আমরা বলি সবই হচ্ছে আপেক্ষিক। গতি বা স্থিতি যাই বলবে সবটাই কিন্তু আপেক্ষিক গতি বা স্থিতি হবে। এখানে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক গতি বলেছে। এই একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক গতিগুলো কি হবে? বস্তু যদি কোনো নির্দিষ্ট দিকে যদি গতিশীল হয়, ধরো একটা নির্দিষ্ট পথ বরাবর গতিশীল আছে, তাহলে তার গতিটাকে আমি একমাত্রিক গতি বলবো। তুমি শুনে নাও, পরে মেলাবে, প্রথমে শুনে নাও জিনিসটা। তাহলে যদি দেখা যায় যে সরলরেখা বরাবর একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর যদি মুভ করে, এই যে এই সরলরেখা বরাবর মুভ করছে, তাহলে তার গতিটা হচ্ছে একমাত্রিক গতি। কিন্তু যদি দেখা যায় একটা বস্তু তল বরাবর আছে, ধরো এখানে একটা সরলরেখা বরাবর গতিটা কেমন, আমি সরলরেখা স্কেল রেখে দিয়েছি, এটা 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার এরকম করে স্কেল করা আছে। একটা কণা এই দিক দিয়ে যাচ্ছে, কোন এক মুহূর্তে এখানে অবস্থান আছে, তাহলে এই কণাটার কিন্তু অবস্থান বর্ণনা করতে হয়, তাহলে আমি কি বলবো? 1 পয়েন্ট সামথিং কি 2 পয়েন্ট সামথিং, মানে একটা স্থানাঙ্ক সাহায্যে প্রকাশ করবো। যখন বস্তুর গতি একটি মাত্র স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করা হবে তখন বস্তুর গতিটাকে আমি একমাত্রিক গতি বলবো। যখন কোনো বস্তু একটা তল বরাবর গতিশীল হবে, ধরো একটা মেঝেতে একটা বস্তুকে ছেড়ে দিয়েছো, হয়তো দেখা যাবে একটা মেঝেতে তুমি পড়তে বসেছো, বড় মেঝে, সেখানে দেখা যাবে যে একটা বিছে রয়েছে, তা বিছের অবস্থান কোথায় আছে তোমাকে বলতে হবে। তা বিছের অবস্থান যদি বলতে হয় তাহলে তোমাকে দেখবে দুটো স্থানাঙ্কের প্রয়োজন হবে, একটা হচ্ছে এক্স স্থানাঙ্ক আর একটা ওয়াই স্থানাঙ্ক। তাই এরকম যদি বস্তু যদি কোনো তল বরাবর গতিশীল হয় তাহলে তার গতিটাকে আমরা বলবো দ্বিমাত্রিক গতি। সিমিলারলি যদি বস্তুকে যদি একটা নির্দিষ্ট সমতলে সীমাবদ্ধ না হয় তাহলে তার গতিটাকে আমরা ত্রিমাত্রিক গতি বলবো। এই ধরনের গতি শুধুমাত্র বলছে এই ত্রিমাত্রিক স্থানাঙ্কের সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব। ধরো এটা বাড়িতে একটা ফ্যান ঝুলে আছে, ফ্যানের থেকে একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছো, সেই বস্তুটার পজিশন তোমাকে বর্ণনা করতে হবে যে অ্যাকচুয়াল পজিশন কত, স্থানাঙ্কটা কত। তাহলে ওই স্থানাঙ্কটা যদি আমাকে বর্ণনা করতে হয় তাহলে আমার তিনটে স্থানাঙ্কের প্রয়োজন হবে: এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক এবং জেড স্থানাঙ্ক। তাহলে যখন আমরা বস্তুর গতি বর্ণনা করার জন্য তিনটে স্থানাঙ্ক ব্যবহার করব সেটাকে ত্রিমাত্রিক বলবো। যখন বস্তুর গতি বর্ণনা করার জন্য আমরা দুটো স্থানাঙ্ক ব্যবহার করব সেটাকে বলবো দ্বিমাত্রিক। আর বস্তুর গতি বর্ণনা করার জন্য যদি একটি মাত্র স্থানাঙ্কের প্রয়োজন হয় তাহলে বস্তুর গতিটাকে আমরা একমাত্রিক গতি বলবো। সোজা রাস্তা বরাবর চলছো তুমি, তাহলে তোমার গতিটা একমাত্রিক গতি। বন্দুক থেকে গুলি ছুঁড়েছো, গুলিটা একটা নির্দিষ্ট দিক বরাবর যদি যায় তাহলে সেটাকে আমরা একমাত্রিক গতি বলবো। প্রাসের গতি, আবর্ত গতি, উপগ্রহের গতি, গ্রহ উপগ্রহ এদের গতি, এগুলো সব হচ্ছে দ্বিমাত্রিক গতি। আর ত্রিমাত্রিক আমরা বললাম ত্রিমাত্রিক স্থানাঙ্ক, ধরো অনুপরমাণু যেগুলো সব ঘুরবে ভিতরে, এগুলো সব ত্রিমাত্রিক থাকে। তাহলে বা কোনো একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছো, কোনো একটা 3D স্পেসে যদি কোনো বস্তু থাকে তাহলে সেটাকে আমরা বলবো ত্রিমাত্রিক গতি। তাহলে তিন ধরনের গতির অবস্থান যদি পরিবর্তন না হয়,
যদি সর্বদা একই জায়গায় থাকে তাহলে সেই গতিটাকে আমরা বলবো স্থিতি বা কিছু স্থির আছে এরকম বলবো। আর বস্তু যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় তাহলে সেটা গতিশীল অবস্থা বলবো। গাছপালা, ঘর বাড়ি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, এগুলো সব সময় দেখো একই জায়গায় থাকছে, এগুলো আমরা স্থিতিশীল বস্তু বলবো। চলন্ত ট্রেন, বিমান, উড্ডীয়মান বিমান, চলন্ত বাস, সূর্যের গতি, এগুলোকে আমরা সব গতিশীল বস্তু হিসেবেই ধরবো। এখন চরম স্থিতি বা গতি বলতে কি বুঝবো? আমরা যে কোনো বস্তুর যদি গতি বলতে হয় তাহলে চরম বা পরম স্থিতি বলবো কি করে? দেখো, আমরা বলছি যে বস্তু গতি বা স্থিতি বর্ণনা করতে গেলে আমাকে কোনো কিছু রেসপেক্টে করতে হয়। যার সাপেক্ষে বস্তু স্থিতি বা গতি আমরা বর্ণনা করব, যার সাপেক্ষে আমরা বস্তু গতি বা স্থিতি বর্ণনা করি তাকে আমরা নির্দেশতন্ত্র বলি। আমরা যেহেতু বস্তু গতি বা স্থিতি বর্ণনা করতে গেলে সবসময় একটা রেফারেন্স ফ্রেমের প্রয়োজন হয়, সেই জন্য এই গতিগুলোকে আমরা বলি আপেক্ষিক স্থিতি বা গতি। আপেক্ষিক স্থিতি বা গতি, যেমন একটা গল্প বলছি, ধরো বাসের মধ্যে তুমি বসে আছো, কন্ডাক্টর কি করছে না, বাসের মধ্যে তুমি বাসের মধ্যে তুমি বসে আছো, কন্ডাক্টর কি করছে? ও ভাড়া কালেক্ট করছে। তাহলে যদি আমি গতির কথা ভাবি তাহলে আমি কি বলবো? যে তুমি স্থির আছো, বসে আছো তুমি, অতএব তুমি স্থির আছো। কন্ডাক্টর কি করছে? কন্ডাক্টর যেহেতু ভাড়া চেয়ে বেড়াচ্ছে তার মানে গতিশীল আছে। তাহলে আমরা এখানে যখন গতির কথা বর্ণনা করি তখন আমরা বলি যে তোমার গতিটা হচ্ছে স্থির, তুমি স্থির আছো, আর কন্ডাক্টরটা গতিশীল আছে। কিন্তু এখানে একটা জিনিস দেখো, যদি রাস্তার ধারে কোনো লোক দাঁড়িয়ে আছে, সে যদি দেখে তাহলে সে কি দেখবে? সে বলবে যে না তুমি গতিশীল আছো। তাহলে বাসের রেসপেক্টে যখন তোমার গতিটাকে বর্ণনা করা হবে তখন তোমার গতিটাকে বলা হবে বাসের রেসপেক্টে যদি বর্ণনা করি তাহলে তোমার গতিটা স্থির। কিন্তু রাস্তার যে দাঁড়িয়ে আছে লোকটা, তার রেসপেক্টে তোমার গতিটা কিন্তু স্থির নয়। তাহলে গতিটা কিন্তু সবটা ডিপেন্ড করছে নির্দেশতন্ত্রের উপর। কোন একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে তোমার গতি যদি স্থির হয় তাহলে অন্য নির্দেশতন্ত্রের সাপেক্ষে তোমার গতিশীল হতে পারে। তাহলে সবটা ডিপেন্ড করছে কার উপর? ডিপেন্ড করছে নির্দেশতন্ত্রের উপর। ভালো করে গল্পটা শুনবে। যে তুমি বাসের মধ্যে রয়েছো, তাহলে বাসের মধ্যে যখন তুমি বসে আছো তার মানে বাসের রেসপেক্টে তুমি স্থির। রাস্তায় ধরো যে দাঁড়িয়ে আছে, রাস্তার লোকটা সাপেক্ষে যদি আমি হিসেব করি তাহলে তো বাসটা গতিশীল, মানে তুমিও গতিশীল। আবার বাসের মধ্যে দেখো কন্ট্রাক্টর ভাড়া চেয়ে বেড়াচ্ছে, তার মানে কন্ট্রাক্টর বাসের রেসপেক্টে সেও গতিশীল। তাহলে গতি বা স্থিতি বর্ণনা করতে গেলে সর্বদা আমাকে একটা নির্দেশতন্ত্রের সহজ সাহায্য নিতে হবে। চরম গতি, আমরা মহাবিশ্বে বলছে যে কোনো বস্তু বলছে একেবারে কোনো স্থির বস্তু খুঁজে পায় তাহলে তাকে আমরা বস্তুর চরম গতি বা পরম গতি বলবো। আমরা বলছি যদি মহাবিশ্বে একেবারে স্থির কোনো বস্তু খুঁজে পায়, একেবারে স্থির, আমরা পৃথিবীটাকেই দেখছি যে পৃথিবী নিজেই গতিশীল, সবকিছু বর্ণনা করছি পৃথিবীর রেসপেক্টে, তাহলে চরম স্থিতি বা চরম গতি পাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা যে গতিগুলো দেখছি বা যে স্থিতি দেখছি সেটা সবটাই কিন্তু আপেক্ষিক স্থিতি বা গতি। যার সাপেক্ষে বস্তু গতি বা স্থিতি বর্ণনা করা হয় তাকে রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্র বলে। কোন নির্দেশতন্ত্রটা নিলে আমার সুবিধা হবে সেটা আমাকে বিবেচনা করে নির্দেশতন্ত্রটা নিতে হবে। আমি ওই বাসের মধ্যে লোকটা আছে, সেই লোকটার বর্ণনা যদি করতে চাই তাহলে আমাকে নির্দেশতন্ত্রটা নিশ্চয়ই বাস নিতে হবে। একটা সরলরেখা বরাবর যদি কোনো বস্তু গতি বর্ণনা করতে চাও তাহলে আমাকে নির্দেশতন্ত্র কি নিতে হবে? ওই সরলরেখাটা কথাই ভাবতে হবে, তার একটা নির্দিষ্ট স্কেল করে নিয়ে আমাকে দেখতে হবে। মেঝেতে কোনো বস্তু যদি আসে তাহলে আমাকে কিরকম নির্দেশতন্ত্র নিতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো, যেটা একটা তলের মধ্যে রয়েছে, তাহলে এখানে আমাকে দ্বিমাত্রিক একটা নির্দেশতন্ত্র রেফারেন্স হিসাবে নিতে হবে। সিমিলারলি যদি কোনো বস্তু যদি হাওয়াতে ঝুলছে এরকম একটা বস্তু যদি রেখে দাও তাহলে তার বর্ণনা করতে গেলে আমাকে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র নিতে হবে। তাহলে কোন নির্দেশতন্ত্রের সাহায্যে আমাকে বর্ণনা করলে বস্তু গতিটা সঠিকভাবে বর্ণনা করা সম্ভব, আমাকে নির্দেশতন্ত্র কিন্তু চয়েস করতে হবে এক্স্যাক্টলি সেই রকম দেখে, যে যেটা সাহায্যে আমি বস্তু গতিটা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো। পৃথিবীর গতি যখন আমি ভাববো তখন আমাকে কি ভাবতে হবে? যে সূর্যের সাপেক্ষে পৃথিবী স্থির আছে, সূর্যের সাপেক্ষে স্থির আছে কিনা এক নম্বর, বা কোন দিকে ঘুরছে। ট্রেন বা মোটরের গতি, এখানে আমাকে কি করবো না, পৃথিবীর সাপেক্ষে ট্রেনের গতি যদি আমাকে বর্ণনা করতে হয়
তাহলে পৃথিবীকে স্থির ধরে আমাকে করতে হবে। মোটর গাড়ির গতি যদি বর্ণনা করতে হয়, পৃথিবীকে স্থির রেখে করতে হবে। চলন্ত ট্রেনের মধ্যে কোনো বস্তু গতি যদি ভাবতে হয়, চলন্ত ট্রেনের মধ্যে টিকিট চেক করতে করতে হেঁটে যাচ্ছে, তুমি বসে আছো, তাহলে বলবো যে তুমি স্থির আছো, ওই লোকটা গতিশীল আছে। এবং দেখা যায় যে চলন্ত বাসের মধ্যে যদি, চলন্ত ট্রেনের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা বলকে উপরের দিকে ছুড়ে দেয়, তাহলে দেখবে যদি ট্রেনটা যদি সমবেগে চলে, একটা বলকে তুমি ট্রেনের মধ্যে কি করলে, ট্রেনের মধ্যে বসে তুমি একটা বলকে উপরের দিকে ছুড়লে, তাহলে কি হবে বলো? ট্রেনের মধ্যে যদি একটা বলকে তুমি উপরের দিকে ছুড়ে দাও, তুমি ট্রেনের মধ্যে বসে আছো, যদি ট্রেন খারাপভাবে উপরের দিকে ছুটছো, তুমি ট্রেনের মধ্যেই তুমি বসে আছো, ট্রেনটা যদি স্থির গতিবেগে চলে, সমবেগে চলে, তাহলে দেখবে ওই বস্তুটা তোমার হাতে এসে পড়বে। কিন্তু দেখো ওই বস্তুটাকে ছোড়ার পর তুমি খানিকটা সামনের দিকে এগিয়ে গেছো, তাহলে বলটা তোমার বা বস্তুটা তোমার হাতে এসে পড়ার কথা নয়, কিন্তু ও তোমার হাতে এসে পড়ছে। তার মানে কি, যে ও যেহেতু ওই ট্রেনটা নির্দেশতন্ত্রে, এখানে নির্দেশতন্ত্রের সাপেক্ষে তুমিও গতিশীল, ও গতিশীল, তাই উপরের দিকে যখন ছুটলে তখন কি হলো, যে ট্রেনটা যদি বেগের পরিবর্তন না হয়, তাহলে ও ওই বেগই গতিশীল হবে এবং তোমার হাতে এসে পড়বে। এখন ট্রেনটার যদি বেগ বৃদ্ধি করো, তাহলে ও যেহেতু শূন্য আছে, ও সেই বৃদ্ধিজনিত বেগটা পাবে না, তখন বস্তুটা তোমার পিছনে এসে পড়বে। আবার যদি ট্রেনটা স্লো হয়ে যায়, তাহলে ওকে সামনে পড়বে। তাহলে এটা ডিপেন্ড করবে কিন্তু, যে কোনো বস্তু গতি যদি ভাবতে হয়, তাহলে আমাকে কিভাবে নির্দেশতন্ত্র, কোন নির্দেশতন্ত্রের সাপেক্ষে ভাবছো, সেটা কিন্তু বিবেচনার মধ্যে রাখতে হবে। তাহলে ট্রেনের মধ্যে কোনো বস্তু গতি যদি আমাকে ভাবতে হয়, তাহলে আমাকে অবশ্যই কিন্তু ট্রেনটাকে নির্দেশতন্ত্রই ধরতে হবে। এখানে বলা হয় একটা কথা, যে সব গতি আপেক্ষিক। কেন বলি? এটা নিশ্চয়ই দু রকম কেস, যে গতি বা স্থিতি বর্ণনা করতে গেলে আমার রেফারেন্স ফ্রেম লাগবেই, নাম্বার 1। নাম্বার 2, আমি বস্তুর, এখানে আমাদের পার্থিব বস্তুগুলোকে যখন আমি বর্ণনা করছি, তখন আমরা পৃথিবীকে স্থির বলে ধরে নিচ্ছি। তাহলে সেইটাই, যেহেতু পৃথিবী নিজেই স্থির নয়, পৃথিবী নিজেই গতিশীল, অথচ আমাকে স্থির ধরে নিতে হচ্ছে, তার মানে এই যে গতি বা স্থিতি যেগুলো তুমি বর্ণনা করছো, এগুলোকে আমরা বলবো আপেক্ষিক। এগুলো সেই জন্য বলা হয় যে সব স্থিতি বা গতি কিন্তু আপেক্ষিক। আর আর মেন ব্যাপার যেটা আপেক্ষিক কথাটা বললাম, যে বস্তু স্থিতি বা গতি ডিপেন্ড করবে নির্দেশতন্ত্রের উপর। যেহেতু কোন একটার উপর আমি ডিপেন্ড করে এটা ক্যালকুলেশন করছি, সেই জন্য এটা আমরা আপেক্ষিক স্থিতি বলব। ট্রেনের মধ্যে বললাম যে ট্রেনটা যদি একটা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র আর একটা ত্রিমাত্রিক, 3 ধরনের, 1, 2, 3। শুধুমাত্র যদি আমি এক্স অক্ষের কথা যদি ভাবি, যে একটা এক্স অক্ষ বরাবর কোন একটা বস্তুর অবস্থান, এটা 0, এবং এখানে যদি এরকম স্কেলিং করা থাকে, তাহলে কোন একটা বস্তুর অবস্থান বর্ণনা করতে গেলে আমার এক্স অক্ষ বরাবর তার অবস্থানটা বললেই হবে। ধরো আমি যদি ধরে নিই 5 সেন্টিমিটার ডিস্টেন্স আছে, তাহলে ওর স্থানাঙ্কটা হবে 5। যে 2 সেন্টিমিটার দূরে থাকে, তাহলে স্থানাঙ্ক 2। তাহলে এরকম যদি নির্দেশতন্ত্র হয়, তাহলে এটাকে আমরা একমাত্রিক নির্দেশতন্ত্র বলবো, এবং এখানে শুধুমাত্র একটা অক্ষ বরাবরই তার গতিশীল অবস্থার বর্ণনা করলেই চলবে, এবং একটা স্থানাঙ্কের সাহায্যে একে প্রকাশ করা সম্ভব হবে। দ্বিমাত্রিক স্থানান্তর ক্ষেত্রে কি হবে? কার্টেসীয় নির্দেশতন্ত্র আমরা কি করি, একদিকে এক্স অ্যাক্সিস নিই আর একদিকে ওয়াই অ্যাক্সিস নিই, তোমরা আগে পড়েছো এটা। তাহলে সেক্ষেত্রে আমার যদি এদিকটা এক্স অ্যাক্সিস, এদিকটা ওয়াই অ্যাক্সিস, এটা আমরা মূল বিন্দু বলবো। তাহলে এদিক বরাবর কোন একটা বিন্দুর অবস্থান যদি এরকম বলি পি, তাহলে পিটা কি হবে না, এদিক বরাবর তোমাকে কত দূর যেতে হবে, এক্স দূরত্ব যেতে হবে, আর এদিক বরাবর ওয়াই দূরত্ব যেতে হবে। তাহলে পি বিন্দু স্থানাঙ্কটাকে যদি আমি কমা এক্স কমা ওয়াই বলি, ওপি যদি আমি যোগ করি, এটা যদি ও হয়, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক আমরা কিভাবে প্রকাশ করব? পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। আমরা যদি এখানে লম্ব টেনে নিই, ধরো এদিক বরাবর একটা
কে ধরবো? এ ধরছি, এটা বি ধরছি। তাহলে পি যদি এরকম হয়, তাহলে পি থেকে যদি আমরা এক্স অ্যাক্সিস উপর লম্বটা নিই, তাহলে ও এ দূরত্বটা হবে এক্স, সিমিলারলি ও বি দূরত্বটা হবে ওয়াই। এবং যদি আমাকে এর ভ্যালুটা, ওপি ভ্যালুটা আমি যদি আর ধরে নিই, তাহলে ওপি স্কোয়ার সমান আসবে দেখো ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তার মানে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ওপির ভ্যালুটা যদি বের করতে হয়, তাহলে ওপির ভ্যালুটা আমাদের এখান থেকে বেরোবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি বললাম যে এটা হচ্ছে এই বস্তুর স্থানাঙ্কটা, তখন আমার দেখো তিনটে স্থানাঙ্কের কথা ভাবতে হবে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক হলে আমাকে কি ভাবতে হবে? তিনটে স্থানাঙ্কের কথা। তখন একটা এক্স স্থানাঙ্ক হবে, একটা ওয়াই স্থানাঙ্ক হবে, আর একটা জেড স্থানাঙ্ক হবে। তাহলে সেক্ষেত্রে আমি এরকম ভাবে লিখবো, এরকম ভাবে, এরকম ভাবে, এরকম ভাবে যদি থাকে, এখানে একটা বিন্দু যদি পি হয়, যার স্থানাঙ্কটা যদি এক্স কমা ওয়াই কমা জেড হয়, আর এটা যদি ও হয়, তাহলে ওপি দূরত্বটা কি হবে? ওপি দূরত্বটা যেটা যদি আর বলি, তাহলে সেটা সমান আসবে রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ত্রিমাত্রিক স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা কোন একটা বিন্দুর অবস্থান তিনটে স্থানাঙ্কের সাহায্যে আমরা প্রকাশ করতে পারবো। আমরা দেখবে যখন ভেক্টর চ্যাপ্টার পড়বো, তখন এটা মানে ভেক্টরের সাহায্যে আমরা প্রমাণও করব যে এটা কিভাবে আই এক্স জে ওয়াই কে জেড এরকম করে আমরা ফর্মে প্রকাশ করবো। যাই হোক, আমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক যদি হয়, তিনটে বিন্দুর অবস্থান, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড যদি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই বিন্দু স্থানাঙ্ক এটা হয়ে যাবে ওপি সমান এটা। এরপর আমরা যেটা বলি গোলীয় নির্দেশতন্ত্র, পোলার নির্দেশতন্ত্র। যেটা পোলার নির্দেশতন্ত্রে আমরা কোনো বস্তুর অবস্থানটাকে তখন দেখবে এইভাবে জাস্ট আমরা আর আর থিটা দিয়ে ডিনোট করি। এই স্থানাঙ্কটা তখন হয়ে যায় আর আর থিটা, যেখানে এইটা হচ্ছে থিটা আর এটা আর। এক্ষেত্রে দেখো আমরা এটা যদি এক্স ধরি আর এটা যদি ওয়াই ধরি, তাহলে এক্স ইকুয়াল টু হবে আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু হবে আর সাইন থিটা, তাহলে ট্যান থিটা সমান আসবে দেখো ওয়াই বাই আর, একটা সম্পর্ক আসবে। আর দেখো আমি যদি দুটো স্কোয়ার করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আসবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে আর ইকুয়াল টু আগের মতোই এটা আসছে। তাহলে এটা হচ্ছে পোলার নির্দেশতন্ত্র, পোলার নির্দেশ তন্ত্র। তাহলে পোলার নির্দেশতন্ত্র সিম্পলি আমরা আর আর থিটা দিয়ে ডিনোট করব। এই দূরত্বটা যদি আর হয় আর এক্স এক্সিসের সঙ্গে কোণটাকে যদি আমি থিটা ধরি, তাহলে ওয়াই সমান বেরোবে দেখো আর কস থিটা, সরি 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 ভুল হয়েছে গো, সম্পূর্ণ ভুল হয়েছে। ওয়াইটা সাইন থিটা হতো, হ্যাঁ তাই তো লিখেছি, ঠিক আছে ঠিক আছে। এক্স সমান হচ্ছে আর কস থিটা, ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা, লম্ব এটা, ভূমিটা কস হয় আর লম্বটা সাইন হয়, দুটোকে যদি ডিভাইড করি তাহলে ট্যান থিটা সমান ওয়াই বাই আর। এখন আমরা লেফট হ্যান্ড সাইড গুলো স্কোয়ার করলাম, রাইট হ্যান্ড সাইড গুলো স্কোয়ার করে জাস্ট অ্যাড করছি। যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি কমন নাও, তাহলে এটাকে কি হয়? 1 হয়। তাহলে আমি আরেক লাইন যদি লেখাই, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ইকুয়াল টু আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা হচ্ছে তোমার পোলার নির্দেশতন্ত্রের সম্পর্ক।
পোলার নির্দেশতন্ত্রের ছবিটা এঁকে নেবে এবং এইভাবে এটা কিভাবে হচ্ছে এটা শুধু দেখে নেওয়া, যে এখানে গোলীয় নির্দেশতন্ত্র মানে ত্রিমাত্রিক, এখানে আমরা এই স্থানাঙ্কটা ডিনোট করব আর কমা থিটা কমা ফাই, এক্স ওয়াই জেড অ্যাক্সিস রয়েছে, পি ওপি যেটা সেই ডিস্টেন্সটা যদি আর হয়, এবং এই দেখো এই তলে এক্স ওয়াই তলে যদি কোণটা এক্স অক্ষের সঙ্গে ফাই, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এর কোঅর্ডিনেটটা হবে আর কমা থিটা কমা ফাই। এইটা হচ্ছে গোলীয় নির্দেশতন্ত্র। তাহলে আমরা দেখো নির্দেশতন্ত্র জিনিসটা আমরা পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তুর গতি নিয়ে আলোচনা করা হচ্ছে তাকে আমরা কাইনেমেটিক্স বলছি বা গতিবিদ্যা বলছি। গতিবিদ্যায় দেখো আমাকে রেফারেন্স ফ্রেমটা জানতে হবে। গতি ক রকমের হয়? 3 রকমের হয়, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বলেছি। যদি বস্তু একটা সময়ের সঙ্গে সঙ্গে যদি একটা জায়গায় স্থির থাকে তাহলে সেটাকে স্থির বস্তু বললাম। যদি বারবার গতিশীল হয় তাহলে সেটা গতিশীল বস্তু। ট্রেনের গতি, বাসের গতি, এগুলো সব হচ্ছে গতির উদাহরণ বা গতিশীল বস্তুর উদাহরণ। বাড়ি ঘর গাছপালা এগুলো সব স্থির থাকার উদাহরণ। এখানে আমরা নির্দেশতন্ত্র বললাম যে বস্তুর যদি গতি বর্ণনা করতে হয় সর্বদা একটা কোনো কিছু সাপেক্ষে বর্ণনা করতে হয়, যার সাপেক্ষে বস্তুর গতি বা স্থিতি বর্ণনা করবো সেটাই হচ্ছে নির্দেশতন্ত্র। এবং নির্দেশতন্ত্র সিলেকশনটা উপযুক্ত হতে হবে। একটা পিঁপড়ে বা কোনো একটা বস্তু একটা রেখা বরাবর যাচ্ছে, তার গতি বর্ণনা করার জন্য আমার অজ্ঞাত স্থানাঙ্কের প্রয়োজন হবে না, আমি শুধু একটা স্থানাঙ্কের সাহায্যে ওটাকে প্রকাশ করতে পারবো। একই রকম ভাবে একটা মেঝের মধ্যে যদি কোনো একটা বস্তুকে ছড়িয়ে রাখো বা ফেলে রাখো, তার অবস্থান বর্ণনা করতে গেলে আমার সেখানে দুটো স্থানাঙ্কের প্রয়োজন হবে। ত্রিমাত্রিক দেশে কোনো বস্তু গতি বর্ণনা করতে গেলে 3টে স্থানাঙ্কের প্রয়োজন হবে। তাহলে বস্তুর গতি একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক হতে হয়। নির্দেশতন্ত্র কাকে বলে বলেছি আমরা নির্দেশতন্ত্র একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক তিনটেই পড়তে হবে। কার্টেজীয় নির্দেশতন্ত্র একমাত্রিক পড়লাম, দ্বিমাত্রিক পড়েছি এক্স ওয়াই দিয়ে, ত্রিমাত্রিক এক্স ওয়াই জেড। পোলার নির্দেশতন্ত্র আর থিটা দিয়ে প্রকাশ করা হয়। আর লাস্ট আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে গোলীয় নির্দেশতন্ত্র, যেখানে কোনো বস্তুর অবস্থান বর্ণনা করার জন্য আমাকে আর থিটা ফাই এই 3টে স্থানাঙ্কের প্রয়োজন হয়, এটা আমরা গোলীয় নির্দেশতন্ত্র বলছি। এই টোটাল হচ্ছে আমাদের এটা নির্দেশতন্ত্র এবং স্থিতিগতির বেসিক যে অংশ সেটা বললাম। চলন গতি বলবো, ঘূর্ণন গতি বলবো, আর কি বলবো, মিশ্র গতির কথা বলবো। তাহলে কি কি বললাম? একটা হচ্ছে চলন গতি, একটা হচ্ছে ঘূর্ণন গতি, আর একটা বলেছি মিশ্র গতি। যদি কোনো বস্তুকণা সরলরেখা বরাবর গতিশীল থাকে, একটা নির্দিষ্ট দিকে যদি গতিশীল হয়, তাহলে এই গতিটাকে আমরা চলন গতি বলবো। রৈখিক দূরত্ব যদি যায়, সরলরেখা বরাবর যদি মুভ করে, আর যদি কোনো বস্তু গড়িয়ে গড়িয়ে চলে, অক্ষের চারিদিকে যদি ঘূর্ণনশীল অবস্থায় থাকে, একটা স্থির বিন্দু বা অক্ষের চারিদিকে যদি কোনো বস্তু ঘুরতে থাকে, তাহলে সেই গতিটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। আর মিশ্র গতিতে কি হবে? এর চলন গতি এবং ঘূর্ণন গতি দুই থাকবে, মানে এর সরলরেখা বরাবরে যাবে, আবার বস্তুর ঘূর্ণনও থাকবে। এরকম একটা উদাহরণ তোমরা কেউ বলতে পারবে যে মিশ্র গতি আছে? তোমাদের হয়তো অনেকেরই অভিজ্ঞতা আছে মিশ্র গতির। কে বলতে পারবে যে চলনও হয় আবার বস্তুর মধ্যে ঘূর্ণনও থাকে, দুটো একসঙ্গেই হয়, এরকম একটা গতির কথা যদি কেউ ভাবতে পারো তাহলে দেখো, সেটাকে আমরা বলবো মিশ্র গতি। লাট্টু, গাড়ির চাকা, হ্যাঁ সব থেকে বেস্ট উদাহরণ হচ্ছে সাইকেল। দেখো জুবাই যেটা দিয়েছে সাইকেল, সাইকেলে করে আমরা যখন যাচ্ছি, হ্যাঁ গুড, এবার সাইকেলের গতি সবাই উদাহরণ দিয়েছো। সাইকেলের গতিটা বেস্ট, কারণ সাইকেলের চাকাটা দেখো ঘুরছে, আবার তুমি সাইকেলটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছ। তুমি যদি বলো যে না স্যার আমি সাইকেলের চাকাটায় শুধু ঘূর্ণন গতি করব, চলন গতি করব না, তাহলে সাইকেলটাকে স্ট্যান্ড করতে হবে, ডবল স্ট্যান্ডে করে দিয়ে চাকাটাকে ঘোরাও, দেখবে ঘুরবে, তখন ওটা কি হয়ে যাবে? বিশুদ্ধ ঘূর্ণন। কিন্তু যদি বস্তুটা, হ্যাঁ সরোজ বলেছে ফুটবল, হ্যাঁ কিছুটা হবে, ফুটবলটাকে সুইং করাতে হবে। ফুটবল যদি সুইং করে, যদি ঘুরে ঘুরে যায় তাহলে হবে, আর না হলে যদি কাঁড়া যদি শট মেরে দাও তাহলে ফুটবলের গতি আর তখন ঘূর্ণন গতি থাকবে না, সোজা চলে গিয়ে এই প্রান্ত থেকে মারলে গোলের মধ্যে ঢুকে যাবে, তাহলে তখন কি হয়ে যাবে? সরল গতি, চলগতি হয়ে যাবে, চলন গতি হয়ে যাবে। আর
না হবে না কেন, তো ঘুরছে এক জায়গাতেই ঘুরছে, ধরো সরলরেখা বরাবর তো মুভ করছে না খুব একটা। বেস্ট এক্সাম্পল কিন্তু তোমার সাইকেলের উদাহরণটা বলা ভালো, যে সাইকেলটা যখন গতিশীল অবস্থায় রয়েছে তখন চাকাটা ঘুরছে মানে ঘূর্ণন গতি, আর ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এটাকে আমরা বলবো রৈখিক গতি। তাহলে রৈখিক গতি এবং ঘূর্ণন গতি দুটো মিশ্রণে রয়েছে বলে এই সাইকেলের গতিটাকে আমরা মিশ্র গতির উদাহরণ হিসাবে ধরে নিতে পারি। এবার আমরা যে জিনিসগুলো পড়বো সেগুলো হচ্ছে সরণ। সরণ দেখো আমাদের জানতে হবে সরণ বলে জিনিসটা যে কোনো নির্দিষ্ট দিকে সরণকে কি বলবো? সরণ দেখো আমরা জানি যে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে বস্তুটাকে সরণ বলি। সরণ আর অতিক্রান্ত দূরত্ব দুটো আমাকে ডিফারেন্সিয়েট করতে হয়। ধরো একটা বস্তু কণা এ থেকে বিতে গেল, এইভাবে গেল, ধরো একটা বস্তু এ থেকে বিতে গেছে, বি থেকে আবার সিতে গেছে, তাহলে বস্তুর যদি অতিক্রান্ত দূরত্ব বলো তাহলে কি হবে? অতিক্রান্ত দূরত্ব হবে এবি প্লাস বিসি, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। কিন্তু যদি বস্তুর সরণ বলো তাহলে কি হবে? এসি হবে বস্তুর সরণ। তাহলে বস্তুর প্রথম এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা সরণ বলবো। কোনো নির্দিষ্ট দিকে বস্তুর যে অবস্থা পরিবর্তন সেটা সরণ বলবো। সরণ বস্তুর প্রথম এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। ধরো একটা বস্তু কণা এরকম ভাবে গেল, দিয়ে এরকম ভাবে গেছে, দিয়ে এইভাবে ফিরে চলে এসছে। এ থেকে যাত্রা শুরু করলো, বিতে গেল, আবার সিতে এলো। তাহলে এখানে যদি সরণ বলি তাহলে কত হবে? 0। কিন্তু দূরত্ব যদি বলি অতিক্রান্ত তাহলে হবে এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে সরণ আর অতিক্রান্ত দূরত্ব এটা যদি বলো তাহলে সরণটা কি হতে পারে? সরণ লেস দেন ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব। ইকুয়াল টু কখন হবে? সরণের একক কি বলবো? সরণের একক নিশ্চয়ই মিটার, এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার, এগুলো হচ্ছে সরণের একক। সরণের ডাইমেনশন যদি বলতে হয়, মাত্রা যদি বলতে হয়, তাহলে আমাকে বুঝতে হবে কি এল হবে সরণের মাত্রা। তাহলে সরণ নিয়ে বেশি কিছু বলার নেই। সরণটা আমাকে বুঝতে হবে যে বস্তুর প্রথম এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে সরণ। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে দ্রুতি। দ্রুতি কি বলবো? সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বটাকে আমরা বলবো দ্রুতি। অর্থাৎ যদি বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস হয় এবং ওই এস দূরত্ব অতিক্রম করতে তার সময়টা যদি টি লাগে তাহলে তার দ্রুতিটা হবে এস বাই টি। তাহলে দ্রুতি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখানে দেখো দ্রুতি যদি দেখতে হয় এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই তিনটে দূরত্ব আমি যোগ করব এবং তিনটে দূরত্ব যোগ করার পর ওই তিনটে দূরত্ব যেটা আমার যা সময় লাগবে সেইটা দিয়ে এবি প্লাস বিসি প্লাস সিএ ডিভাইডেড বাই, এটা যদি টাইম টি1, এটা টি2, এটা টি3 হয় তাহলে ওই তিনটে যোগ করে ওই টি1, টি2, টি3 তিনটে সময় যোগ করে যদি ভাগ করি তাহলে আমরা দ্রুতি জিনিসটা পাবো। তাহলে দ্রুতিটাকে আমাকে বলতে হবে দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এটা নিয়ে কারো সমস্যা থাকার কথা নয়। এর ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড, এল বাই টি এটা হচ্ছে মাত্রা, তাই তো? ওটা তখন মাত্রা হয়ে যাবে এল বাই টি। এখন গড় দ্রুতির একটা কথা থাকে। গড় দ্রুতি কি? যদি সমান সময় অন্তর যদিও সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বলবো সমদ্রুতি। আর যদি সময়
পরিবর্তন হলে অতিক্রান্ত দূরত্বটা যদি আলাদা হয়, t1 সময়ে যা দূরত্ব যাচ্ছে t2 সময়ে তার আলাদা দূরত্ব, t3 সময়ে যদি আলাদা দূরত্ব যায়, তখন আমরা কি করি, একটা গড় দ্রুতি ভাবি। গড় দ্রুতির ক্ষেত্রে আমাদের সূত্রটা কি থাকে, যে গড় দ্রুতি সমান কি হবে, s1 s2 s3 যদি তিনটে দূরত্ব পাই, তিনটে সময় যদি পাই, তাহলে যেটা পাবো সেটাকে আমরা গড় দ্রুতি বলবো। তাৎক্ষণিক দ্রুতি কি বলবো, যদি বস্তু বক্রপথে চলে, তাহলে কোন এক মুহূর্তে বস্তুর যে গতি কি হবে, একটা ছোট্ট জায়গা যদি ধরে নিই, ছোট্ট দূরত্ব যদি ধরে নিই, অতিক্রান্ত দূরত্বটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে অতি ক্ষুদ্র সময়ে বস্তু কণা অতিক্রান্ত দূরত্ব যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে ওই দ্রুতিটাকে আমরা তাৎক্ষণিক দ্রুতি বলবো। এই তাৎক্ষণিক দ্রুতির একটা খুব সুন্দর সংজ্ঞা থাকে, সংজ্ঞাটা শুনে নাও একবার। কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো সচল বস্তু যে বিন্দুতে অবস্থান করে, সেই বিন্দুকে সর্বদা অন্তর্ভুক্ত রেখে বস্তুর অতিক্রান্ত দূরত্ব যদি শূন্যের নিকটগামী হয়, তাহলে ওই বিন্দুতে বস্তুর অতিক্রান্ত দূরত্ব যেটা, সেটাকে যদি সময় দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাবো সেটাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগের বললাম, তাৎক্ষণিক বেগের মতো, তাৎক্ষণিক দ্রুতি বললাম, তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক বেগের সংজ্ঞাটা এরকম ভাবে হয় যে তাৎক্ষণিক বেগ বার করতে গেলে আমাকে কি করতে হবে, সরণের হারকে আমরা বেগ বলবো, সরণের হারকে বেগ বলবো। এখানেও তাই, যদি বারবার পরিবর্তন হয়, যদি সমবেগে চলবে কখন, যদি দেখা যায় যে বস্তুর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, মানটা সবসময় একই থাকছে, তাহলে সেটা সমবেগ। আর যদি মানটা পরিবর্তন হয় তাহলে অসমবেগ। অসমবেগের ক্ষেত্রে আমাকে আবার সেই গড় বেগ বের করতে হবে। এবং যদি বস্তু কণা যদি বক্রপথে যায়, বস্তু কণা যদি বক্রপথে যায়, তাহলে তখন আমাকে তাৎক্ষণিক বেগ বের করতে হবে। তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগের সঙ্গে আমরা বলি যে কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো সচল বস্তু যে বিন্দুতে অবস্থান করে, সেই বিন্দুকে সর্বদা অন্তর্ভুক্ত রেখে বস্তুর সরণ যদি শূন্যের নিকটগামী হয়, বস্তুর সরণ যদি শূন্যের নিকটগামী হয়, তাহলে ওই বিন্দুতে বস্তুর সরণ যেটা, তার যে বা গড় বেগ যেটা, গড় বেগের সীমাস্থ মান, গড় বেগের লিমিটিং ভ্যালু বা গড় বেগের যে সীমাস্থ মান, তাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। মানে তাৎক্ষণিক বেগটা আমরা এইভাবে লিখি। কিভাবে লিখি দেখো, কি বললাম, যে কোনো নির্দিষ্ট মুহূর্তে সচল বস্তু যে বিন্দুতে অবস্থান করে, এরকম ভাবে হয়তো বক্রপথে যাচ্ছে, আমি এখানে একটা ক্ষুদ্র অংশ নিলাম ডিএস, ওই সময়ে যদি তার সময়টা যদি ডিটি লাগে, তাহলে ডিএস বাই ডিটি, এইটাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। ডিএস ডিটিটাকে তাৎক্ষণিক বেগ বলবো। মানে এখানে ডিএস যদি টেন্স টু 0 হয়, ডিটি যদি টেন্স টু 0 হয়, মানে অতি ক্ষুদ্র সময়ে অতিক্রান্ত এই সরণ যেটা, সেই সরণটা যদি অতি ক্ষুদ্র হয়, তাহলে এই যে ডিএস ডিটি, এটা কি আমরা বলবো তাৎক্ষণিক বেগ। সংজ্ঞাটাও ভালো বললাম, যে কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো সচল বস্তু যে বিন্দুতে অবস্থান করে, সেই বিন্দুকে সর্বদা অন্তর্ভুক্ত রেখে বস্তুর সরণ যদি শূন্যের নিকটগামী হয়, তাহলে বস্তুর গড় বেগের সীমাস্থ মান, লিমিটিং ভ্যালু, লিমিটিং ভ্যালু মিন্স লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডিএস ডিটি। ডিএস মানে কি, ডিএসটা বললাম ভেক্টর ফর্মে, এটা ক্যালকুলাসের ফর্মে লেখা হয়। ডিএস মানে হচ্ছে স্মল ডিসপ্লেসমেন্ট, ভেরি স্মল ডিসপ্লেসমেন্ট হলে ডিএস বোঝাবো। আর টাইমটাও যদি খুব কম হয়, তাহলে সেটাকে ডিটি বলবো। তাহলে ডিএস ডিটি যেটা, সেটাকে আমরা তাৎক্ষণিক বেগ বলবো। অতি ক্ষুদ্র সময়ে বস্তু কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব যদি ক্ষুদ্র হয়, তাহলে সেই দ্রুতিটা তাৎক্ষণিক দ্রুতি। আর অতি ক্ষুদ্র সময়ে বস্তু কণার সরণটা যদি অতি ক্ষুদ্র হয়, তাহলে বস্তুর যে বেগ বা গড় বেগের সীমাস্থ মান, সেটাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। এই জিনিসটা তুমি এই সংজ্ঞাগুলো বলতে পারো, এগুলো মনে রাখা অনেকটা সহজ হবে। এবার দেখো বেগের আর দ্রুতির মধ্যে পার্থক্য যদি করতে হয়,
দেখো দ্রুতি আর বেগের মধ্যে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, বেগ হচ্ছে ভেক্টর রাশি। দ্রুতি নিশ্চয়ই বুঝতে পারছো, দ্রুতি স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি, দুটোরই ইউনিট সেম, মাত্রা সেম। যদি ভেক্টর ফর্মুলা মানে দুটি বোঝাতে গেলে আমার দিক বোঝানোর দরকার নেই, শুধু আমার কি থাকবে মান। কিন্তু যদি আমাকে বেগ বলতে হয় তাহলে এটা ভেক্টর রাশি, তাহলে দিকের ব্যাপারটা রয়েছে। এটা মেন দুটোর পার্থক্য বুঝতে পারো। তাহলে প্রথমে কি হলো, সরণ হলো, অতিক্রান্ত দূরত্ব হলো, তারপর দ্রুতি আর বেগ হয়েছে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ত্বরণ, মন্দন, এগুলো। তাহলে ত্বরণ বলতে গেলে কি বলবো, যে কোনো গতিশীল বস্তুর বেগ পরিবর্তনের যে হার, সেই বেগ পরিবর্তনের হারটাকে আমি বলবো ত্বরণ। বেগ পরিবর্তনের যে হার, সেই হারটাকে আমি ত্বরণ বলবো। তার মানে ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময় বলতে হবে, বেগ পরিবর্তনের হার। যদি কোনো বস্তু কোনো ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, যদি কোনো বস্তুর বেগটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, তাহলে বলা হয় যে তার বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। কোনো বস্তু যদি, এটা আমরা ছোটবেলায় পড়েছি, যে কোনো বস্তু বেগ যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় এবং বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, তার বেগের মানটা যদি ক্রমশ বৃদ্ধি পায়, তাহলে তার বেগের পরিবর্তন বাই সময়, সেটাকে আমরা বলবো ত্বরণ। ত্বরণে আমরা জানি যে ত্বরণের ইউনিটে আমরা সেকেন্ড কথাটা দুবার ব্যবহার করি, একবার বেগ বোঝানোর জন্য আর একবার বেগ পরিবর্তনের হার বোঝানোর জন্য। তাহলে দুটো ক্ষেত্রে আমরা বোঝাই, একটা বেগ বোঝানোর জন্য আর একটা বেগ পরিবর্তনের হার বোঝানোর জন্য। একটা বেগ যখন হচ্ছে, বেগের জন্য একটা ইউনিট ব্যবহার করব, আর একবার বেগ পরিবর্তনের হারটা বোঝানোর জন্য একটা বেগ পরিবর্তনের হার বোঝাতে, আর একবার বেগের মান বোঝাতে। হ্যাঁ ঠিকই আছে, এই দুটোর জন্য আমরা সেকেন্ড কথাটা দুবার লিখবো। তাহলে এর ইউনিট কি হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিশ্চয়ই বুঝতে পারছো। ডাইমেনশন কি হবে, ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি আর স্পিডের ডেফিনেশন দুটো বুঝতে পারছি না। মানে এটা সব থেকে বেস্ট হচ্ছে কি বলতো, যে ইনস্ট্যান্টিনিয়াস মানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট মুহূর্ত, সেই মুহূর্তটা যদি খুব ক্ষুদ্র হয়। আমরা যখন তাৎক্ষণিক গতিবেগের কথাটা বা তাৎক্ষণিক দ্রুতির কথাটা কখন অ্যারাইজ করবে না, বস্তু যখন বক্রপথ অবলম্বন করে চলবে, তখন যেহেতু তার অভিমুখটা বারবার পরিবর্তন হচ্ছে, তখন আমরা কি করি, কোন একটা খুব ক্ষুদ্র মুহূর্তের কথা ভাবি। তাহলে আমরা সেখানে সংজ্ঞায় বলি যে অতি ক্ষুদ্র সময়ে বস্তু কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব যদি অতি ক্ষুদ্র হয়, তাহলে সেই সময় যে দ্রুতি, সেই দ্রুতিটাকে তাৎক্ষণিক দ্রুতি বলি। অতি ক্ষুদ্র সময়ে বস্তু কণা কর্তৃক অতিক্রান্ত সরণটাও যদি ক্ষুদ্র হয়, শূন্যের কাছাকাছি হয়, তাহলে তার যে বেগ, সেই বেগটাকে বলবো তাৎক্ষণিক বেগ। এটা হচ্ছে মনে রাখার জন্য সব থেকে সুবিধা। আর যদি বলি আমরা স্পেশাল ভাবে, ওই যে ডেফিনেশন একটা আছে, যে কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো সচল বস্তু যে বিন্দুতে অবস্থান করবে, সেই বিন্দুকে সর্বদা অন্তর্ভুক্ত রেখে, মানে সেটাকে ইনক্লুড করে, বস্তু সরণ যদি শূন্যের নিকটগামী হয়, মানে সে একই কনসেপ্ট হলো, যদি অতি ক্ষুদ্র হয়, তাহলে বস্তুর গড় বেগের যে সীমাস্ত মান, বস্তুর গড় বেগের যে সীমাস্ত মান, সেটাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক দ্রুতি বলতে গেলে সেমই বলবো, কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো সচল বস্তু যে বিন্দুতে অবস্থান করবে, সেই বিন্দুকে সর্বদা অন্তর্ভুক্ত রেখে বস্তুর অতিক্রান্ত দূরত্বটা যদি শূন্যের নিকটগামী হয়, তাহলে ওর গড় দ্রুতির যে সীমাস্ত মান, সেটাকে আমরা বলবো তাৎক্ষণিক দ্রুতি। যে কি কি পড়লাম এখানে লেখচিত্রটা, আমরা একদিকে বলেছি গতিবেগ আর একদিকে সময়। এই যে লেখচিত্রটা, এটা আমরা দেখছি যে এটা সময় অক্ষের সমান্তরাল, কোনো পরিবর্তন হয়নি, তাহলে এটাকে আমরা বলবো গতিবেগটা পরিবর্তন হচ্ছে না বলে সমবেগ। এরপর যদি তোমার ত্বরণ থাকে, তাহলে এটা হচ্ছে সমত্বরণ। এটাও দেখো কোনো ত্বরণটা মানে কোনো পরিবর্তন হয়নি, সমহারে বাড়ছে। এর ট্যানজেন্ট ড্র করলে প্রতি মুহূর্তে ট্যানজেন্টটা সেম থাকবে, সেই জন্য এটাকে আমরা বলবো সমত্বরণ। যেহেতু এটা তোমার ট্যানজেন্টটা সেম থাকছে না, তার মানে এগুলো অসমত্বরণ। এর ক্ষেত্রে ত্বরণটার
মানটা দেখো বাড়ছে মানে সমতরণের উপরে আছে মানে বাড়ছে, এবং এই নিচে আছে মানে কমছে। তাহলে এটা আমরা বললাম অসম ত্বরণ, যখন ত্বরণটা বাড়ছে। এটা আমি বললাম অসম ত্বরণ যখন ত্বরণটা কমছে। বন্ধনের ক্ষেত্রে একই রকম ভাবে সমহারে যদি কমতে থাকে তাহলে আমার লেখচিত্রটা এরকম হবে, এবং এখানে যদি দেখা যায় যে ত্বরণটা কমছে মানে এখানে, আর ত্বরণটা বেড়ে যাচ্ছে, সরি মন্দনটা কমছে মানে এখানে, আর মন্দনটা বেশি হারে দেখো এইভাবে যদি কমতে থাকে তাহলে মন্দন বাড়ছে, আমরা বলছি মন্দন এখানে বাড়ছে বলছি, এখানে মন্দন কমছে, এটা অসম মন্দন, এটাও অসম মন্দন। এদিক বরাবর সময় বলেছিলাম সেকেন্ড, এদিক বরাবর বলেছিলাম গতিবেগ। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা বললাম। আর একটা থাকে গতিবেগ সময় লেখচিত্র। যদি আমরা এক্স অক্ষ বরাবর যদি সময়কে আর ওয়াই অক্ষ বরাবর যদি সরণটাকে বোঝায় লেখচিত্রে, তাহলে সেই লেখচিত্রটা হবে সরণ সময় লেখচিত্র। যদি আমরা এক্স অক্ষ বরাবর সময় আর ওয়াই অক্ষ বরাবর যদি আমি গতিবেগকে প্রকাশ করি, তাহলে সেই লেখচিত্রটা আমার হবে গতিবেগ সময় লেখচিত্র। তা আমরা প্রথম সরণ সময় লেখচিত্রটা দেখব। তাহলে সরণ সময় লেখচিত্রে কি হলো, আমার একদিকে থাকবে সরণ আর একদিকে থাকবে সময়। তাহলে এইদিকে হচ্ছে এস আর এইদিকে হচ্ছে টি, তার মানে এদিকটা সময় আর এদিকটা হচ্ছে সরণ। তাহলে এই লেখচিত্রটাকে আমরা বলবো সরণ সময় লেখচিত্র। তাহলে কোনো বস্তুর গতি বর্ণনা করতে গিয়ে আমরা যদি এক্স অক্ষ বরাবর সময়কে এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা গতিবেগকে সরণকে প্রকাশ করি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই লেখচিত্রটাকে আমরা বলবো সরণ সময় লেখচিত্র। সোজা কথা। এই সরণ সময় লেখচিত্রের নতি যেটা, সরণ সময় লেখচিত্রের নতি সরণ সময় লেখচিত্রের নতি, নতি মানে কি এস বাই টি, তার মানে এটা কি হবে বেগ। তাহলে সরণ সময় লেখচিত্রের নতি দিয়ে আমরা বেগকে প্রকাশ করব। সরণ সময় লেখচিত্রের নতি যেটা, সেটাই হচ্ছে গতিবেগের মানকে প্রকাশ করবে। ঠিক আছে, এবার যদি তুমি বলো যে কোনো বস্তু স্থির আছে, সময়ের সঙ্গে সঙ্গে বস্তু স্থির আছে, সেটা আমাকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে। অর্থাৎ প্রথম সেকেন্ডে বস্তু যেখানে ছিল, ধরো এখানটা ছিল, প্রথম সেকেন্ডে হয়তো বস্তুর সরণটা এরকম ছিল, দ্বিতীয় সেকেন্ডে এরকমই আছে, তৃতীয় সেকেন্ডে এরকমই আছে, সরণটা কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে তার যে লেখচিত্র হবে তখন তাহলে এরকম হবে। তাহলে বস্তু যদি স্থির থাকে তাহলে এরকম লেখচিত্র হবে। সরণ সময় লেখচিত্র বস্তু স্থির আছে, এটা আমার হচ্ছে যখন বস্তু স্থির আছে। তাহলে সরণ সময় লেখচিত্র হলো যখন বস্তু স্থির আছে, তার মানে 1 সেকেন্ড ওর যেখানে অবস্থান ছিল, 2 সেকেন্ড ওর তাই ছিল, 3 সেকেন্ডও তাই ছিল। কে লিখেছে? নতি, অভিষেক। নতি মানে হচ্ছে ট্যানজেন্ট, বা নতি মানে কোনটা? নতি হচ্ছে দেখো যে এরকম একটা লেখচিত্র ধরো যদি থাকে, এইভাবে বস্তুর গতিটা বর্ণনা করা আছে, এখানটা আমি একটা লম্ব টানলাম, এটাকে যদি থিটা নাও, এটা যদি এস হয়, এটা যদি টি হয়, তাহলে ট্যান থিটা, এইটাকে নতি বলি, এটা সমান এস বাই টি, তাহলে নিশ্চয়ই এটা বেগ হবে। তাহলে নতি বলতে আমরা বুঝবো ট্যান থিটার ভ্যালু, তার মানে ওয়াই অ্যাক্সিসের ডিস্টেন্সটা বাই এক্স অ্যাক্সিসের ডিস্টেন্স বা যে ভ্যালু যা হবে, ওয়াই ভ্যালু, ওয়াই কম্পোনেন্ট বাই এক্স কম্পোনেন্ট, এটা যেটা রেশিও হবে, যেটা অনুপাত হবে, সেটাকে আমরা নতি বলবো। তাহলে ট্যান থিটা সমান এস বাই টি
আমরা এইভাবে লিখব। তাহলে এইটা হচ্ছে বলেছিলাম যে সরণ সময় লেখচিত্রের নতিকে আমরা গতিবেগ বলব। এখন দেখো আমরা যদি ধরে নিই যে সরণ সময় লেখচিত্র করছি, যে যখন বস্তু সমবেগে যাচ্ছে যদি বলি, তাহলে তার লেখচিত্রটা কিরকম হবে? সমবেগে যাচ্ছে, সমবেগে যাচ্ছে মানে তখন কি হবে দেখো, আমাদের সমবেগে গেলে আমরা তৈরি করব যে এস ইকুয়াল টু ভিটি একটা সম্পর্ক থাকে। কেন থাকে না, সমবেগে গেলে 1 সেকেন্ডে যদি ভি দূরত্ব যায়, তাহলে 2 সেকেন্ডে কত দূরত্ব যাবে? নিশ্চয়ই 2v। 3 সেকেন্ডে নিশ্চয়ই 3v। তাহলে টি সেকেন্ডে সে যাবে ভি ইন্টু টি, সেটা এস হবে। তাহলে সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে আমরা এসটি লেখচিত্র করছি যখন বস্তুর বেগটা সমান থাকবে, তখন আমার সমীকরণ হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। তখন আমার সমীকরণ হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। যদি ভিটা ধ্রুবক হয় তাহলে সমবেগ হবে। এস ইকুয়াল টু ভিটি যে সম্পর্ক, ভি যদি সমান হয় বা ভি যদি কি বলবো, ভি যদি ভি ধ্রুবক হলে সমবেগ হবে। তাহলে আমি সেই লেখচিত্র অংশ আমি শিখিয়েছিলাম, এটা কোন ফর্মে চলছে। আমরা এদিক বরাবর এস কে প্রকাশ করেছি ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর যদি এস কে প্রকাশ করি, আমরা প্রথমেই শিখিয়েছিলাম যে যেহেতু ওয়াই অক্ষ বরাবর আমি এস কে ডিনোট করেছি, তাহলে এস এর জায়গায় আমি ওয়াই লিখবো। এটাকে আমি ধ্রুবক বলেছি, আমি কে বা এম কিছু একটা বলছি। টিটাকে আমি কোন দিক বরাবর বসিয়েছি? এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স হলো, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এটা মূল বিন্দুগামী সরলরেখা, এটা মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এটা যদি মূল বিন্দুগামী সরলরেখা হয়, তাহলে লেখচিত্রটা কিরকম হবে? এরকম হবে লেখচিত্র। তাহলে এসটি লেখচিত্র সমবেগ, তাহলে লেখচিত্রটা কিরকম হবে? এরকম হবে। ভালো করে বুঝে নাও, আমরা বলছিলাম যে যদি এসটি লেখচিত্র বস্তুকণা যদি সমবেগে যায়, তাহলে আমরা এখানে প্রমাণ করলাম এস ইকুয়াল টু ভিটি। এটা যদি আমি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে চাই, তাহলে আমরা যে লেখচিত্র বোঝার যে ফর্মুলা করেছিলাম আমরা লিখে দিয়েছিলাম। দেখো কতগুলো ইকুয়েশন আমরা কি কি লিখেছিলাম একবার দেখে নাও। আমরা লিখেছিলাম, দেখবে ওয়াই ইজ ইকুয়াল টু, আমাদের লাগবে ফিজিক্সে বলেছিলাম প্রাথমিক অবস্থায় ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, ওয়াই সমান এম এক্স প্লাস সি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। এগুলো কতগুলো সমীকরণ আমি লিখে দিয়েছিলাম, একটা সমীকরণ আমি লিখেছিলাম। এবং এখানে আমরা বলেছিলাম যে যদি y is equal to mx মানে মূলবিন্দুগামী সরলরেখা, y is equal to mx plus c, এটা হচ্ছে সরলরেখার ছেদিতাংশ আকার, y square is equal to 4ax অধিবৃত্তাকার, x square is equal to 4y এটাও অধিবৃত্তাকার। তাহলে এটাকে আমরা মূলবিন্দুগামী সরলরেখা বলেছিলাম, কারণ কি x equal to 0 হলে y সমান 0, এখানে x 0 হলে y সমান c, তাহলে এটা ছেদিতাংশ আকার সরলরেখা। এই দুটো আমরা অধিবৃত্তাকার বলেছিলাম, আর এটা বলেছিলাম আয়তাকার সমপরাবৃত্ত। পাঁচটা আমি লেখচিত্র তোমাদের বলেছি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। যদি কোনো লেখচিত্রর ভ্যারিয়েবল গুলো যদি চলরাশি গুলো যদি এটাকে ফলো করে, তাহলে আমরা বলবো মূলবিন্দুগামী সরলরেখা। এটাকে ফলো করলে সরলরেখার ছেদিতাংশ আকার, এই দুটোর মধ্যে একটা ফলো করলে অধিবৃত্তাকার, এটা ফলো করলে আয়তাকার সমপরাবৃত্ত। আমি তোমাকে ইকুয়েশন দিয়েছি s is equal to half of a t square। আমাকে এস টি লেখচিত্র আঁকতে হবে। একদিকে আমি এস বসিয়েছি আর একদিকে টি বসিয়েছি। আমার নিয়ম অনুযায়ী আমি বলেছি
যে আমার ছাত্রছাত্রীরা কিভাবে করবে আমি বলেছি সবসময় যে একদম ওয়াই অক্ষ বরাবর যাকে বসিয়েছি, কাকে বসিয়েছি এখানে এস, তাহলে এস এর জায়গায় ওয়াই বসাবো। এক্স অক্ষ বরাবর বসিয়েছি টি, তাহলে টি এর জায়গায় আমি বসাবো এক্স স্কোয়ার। তাহলে তুমি লিখতে পারো এক্স স্কোয়ার সমান হচ্ছে 2/f ইন্টু ওয়াই। এবার আমরা দেখব এই সমীকরণে এরকম কোনো লেখচিত্র আছে কিনা। আমি দেখতে পাচ্ছি, দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু এইটা আমার 4 নম্বর সমীকরণকে ফলো করছে। তাহলে এস ইকুয়াল টু হাফ অফ এফ টি স্কোয়ার যদি লেখচিত্র হয় তাহলে সেটা কি হবে, অধিবৃত্তাকার হবে। লেখচিত্রটা অধিবৃত্তাকার হবে, তাহলে লেখচিত্রটা তখন এরকম ধরনের হবে। লেখচিত্রটা অধিবৃত্তাকার হবে। যদি প্রাথমিক বেগ থাকতো, যদি আমার সমীকরণটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এফ টি স্কোয়ার থাকতো, তখন আমার লেখচিত্রটা কি হবে, এখান থেকে শুরু হবে এইভাবে, এইভাবে হবে। তখন একটু উপর থেকে হবে, কারণ এটা প্রাথমিক বেগ আছে বলে এদিকে এস আর এইদিকে টি লেখচিত্র।